সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই খুব ভালো আছো এবং বর্তমান অবস্থার সাপেক্ষে সবাই ঘরে বসে নিরাপদে আছো। আমি আকলিমা আক্তার লিজা, প্রভাষক, রাজুকুত্তরা মডেল কলেজ, তোমাদের জন্য শ্বসনের ওপর একটা ক্লাস নিতে এলাম। আমার আজকের যে ক্লাসটা আমি নিচ্ছি সেটা ক্লাস 9 এবং 10 শিক্ষার্থীদের জন্য। তোমরা চতুর্থ অধ্যায়ের গত ক্লাসে সালোক সংশ্লেষণ সম্পর্কে আলোচনা শুনেছিলে। সালোক সংশ্লেষণের পরবর্তী ধারা অনুযায়ী আজকে আমরা শ্বসন সম্পর্কে জানব। শ্বসন সম্পর্কে বলার আগে আমি একটু সালোক সংশ্লেষণে ফেরত যেতে চাচ্ছি, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সাথে আসলে শ্বসন প্রক্রিয়াটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। তোমাদের নিশ্চয়ই সালোক সংশ্লেষণ পড়া হয়ে গেছে। তো যদি পড়া হয়ে যেয়ে থাকে তাহলে আমি আগের ক্লাসের কিছু অংশ বলে তারপর তোমাদের সাথে শ্বসন সম্পর্কে শুরু করছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা দেখেছিলাম প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে আগত পানির সাহায্যে উদ্ভিদের পাতায় ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোক গ্রহণ করে বিভিন্ন এনজাইমের সহায়তায় সেখানে তৈরি হয়েছিল গ্লুকোজ, অক্সিজেন এবং পানি। এই গ্লুকোজই কিন্তু আমাদের যে জীবজগৎ আছে সেই জীবজগতের শক্তির উৎস, কারণ পরিবেশের যে সূর্যালোক শক্তি সেই শক্তিটাই গ্লুকোজের মধ্যে সঞ্চিত হয়েছিল। যেই প্রক্রিয়াটা আসলে প্রাণীদের দ্বারা সম্ভব হয় না, এটা কেবলমাত্র সম্ভব হতে পারে সবুজ উদ্ভিদের মধ্যে। সেখানে আমরা দেখেছিলাম যে কার্বন ডাই অক্সাইড এবং পানি দুটো পর্যায়ে সম্পন্ন হয়। এই পর্যায়ের মধ্যে প্রথম যে পর্যায়টা ছিল সেটা ছিল আলোক পর্যায়, যেখানে পানির বিভাজন ঘটে তৈরি হয়েছিল এটিপি ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে, আর সাথে তৈরি হয়েছিল কোষস্থ এনএডি বিজারিত হয়ে এনএডিএইচ এবং H+ মানে প্রোটন। আর এই উপাদানগুলো পরবর্তীতে আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যবহৃত হয়ে কার্বন ডাই অক্সাইডের সহায়তায় তৈরি হয়েছিল এক অণু গ্লুকোজ এবং বাকি উপাদানের সহায়তায় পুনরায় রাইবোলোজ 1 বা বিসফসফেট। তাহলে এই ছিল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মূলনীতি। এরপরের যে বিষয়টা, যে আমরা এভাবে চিন্তা করি তো যে উদ্ভিদ যদি শুধু এই সূর্যালোক গ্রহণ করতেই থাকে, গ্লুকোজ তৈরি হতেই থাকে, তাহলে লাভটা হবে কি? কোষের মধ্যে তো একসময় গ্লুকোজ অনেক পরিমাণের হয়ে যাবে। ফলে কি হচ্ছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা অব্যাহত থাকতে হলে আমাদের বা উদ্ভিদের দেহের এই কোষস্থ উপাদানগুলোকে ভাঙতে হবে। আর এই উপাদানগুলো এত প্রক্রিয়া শেষে যে তৈরি হচ্ছে, সেই তৈরি হওয়ার পরে এগুলো মূলত কেন তৈরি, আমরা কেন সংগ্রহ করছি বা কেন সঞ্চয় করছি? কারণ এই উপাদানগুলো আসলে আমাদের শক্তির উৎস। একরূপ শক্তি আরেক রূপ শক্তিতে পরিণত হচ্ছে এবং এই শক্তিগুলোই যে প্রক্রিয়ায় আমাদের দেহে আমাদের গতিশক্তি বা আমাদের কাজের উৎসের যে শক্তি, সেই শক্তিতে পরিণত করার জন্য যে পদ্ধতি কাজ করছে, সেই পদ্ধতিই আসলে শ্বসন প্রক্রিয়া। তাহলে আমরা দেখছি আমাদের আজকের আলোচ্য বিষয় শ্বসন বা রেসপিরেশন। এই শ্বসন প্রক্রিয়াটা কিন্তু সমস্ত জীবজগতের সমস্ত জীবের মধ্যে সম্পন্ন হয়। শ্বসন প্রক্রিয়ায় মূলত কি হয়? ওই যে বললাম, কোষের ভেতরে জমাকৃত শক্তি, যেটাকে বলা হচ্ছে আত্তীকৃত শক্তি, সেই আত্তীকৃত শক্তিটাই শ্বসন প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে পরিণত হয়। ব্যাপারটা ঠিক এইরকম যে আমরা শুধু ব্যাংকে টাকা জমিয়েই গেলাম, সেই জমানো টাকা তো ভাঙতে হবে। ভাঙার যে প্রক্রিয়া বা ভাঙার যে উৎস, সেটাই আসলে আমাদের দেহের জন্য এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এই শ্বসন প্রক্রিয়া কোথায় ঘটে? প্রথমেই আমরা বলে নিয়েছি যে আমাদের জীবজগতের প্রত্যেকটা সজীব কোষের মধ্যে, মৃত কোষের মধ্যে তো শ্বসন ঘটার সম্ভব না, তাই না? এটা তো আমরা সবাই বুঝতে পারছি। সমস্ত সজীব কোষের মধ্যে 24 ঘন্টা, দিবারাত্রি 24 ঘন্টায় কিন্তু এই শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। শ্বসন প্রক্রিয়ায় যে উপাদানগুলো, অর্থাৎ এই যে আত্তীকৃত শক্তির মধ্যে যে উপাদানগুলো
ভাঙে সেই উপাদানগুলোকে বলা হয় শ্বসনিক বস্তু। এই শ্বসনিক বস্তুর প্রধান উপাদান হচ্ছে গ্লুকোজ। এছাড়াও আমরা জানি যে খাদ্যের যে অন্যান্য উপাদানগুলো আছে, যেমন চর্বি, প্রোটিন আর বিভিন্ন ধরনের অ্যাসিডগুলো যেগুলো বিপাকীয় ক্রিয়ার ফলে সৃষ্টি হয়, সেই সমস্ত উপাদানগুলোই কিন্তু আমাদের দেহের শ্বসনিক বস্তু, অর্থাৎ এই উপাদানগুলো ভেঙেই আমাদের দেহে শক্তি তৈরি হয়। উদ্ভিদ দেহে যেহেতু আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পড়েছি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ দেহে ঘটে, অতএব এই শ্বসনটা কিন্তু আমরা উদ্ভিদ দেহের জন্যই পড়ব। তবে টোটাল প্রক্রিয়াটা কিন্তু উদ্ভিদ দেহে যেভাবে ঘটে প্রাণী দেহেও একইভাবে ঘটে, কোনো আলাদা কিছু নাই। এখানে উদ্ভিদ দেহে যে প্রবাহের মাধ্যমে ঘটনাটা ঘটছে, সেখানে আমরা দেখি উদ্ভিদ সৌরশক্তি ধারণ করছে, যেটাকে আমরা বলছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। ধারণ করে সে শর্করা জাতীয় খাদ্যে এই শক্তিটাকে স্থিতি শক্তি রূপে জমা রাখছে। এই স্থিতি শক্তিটা শ্বসন প্রক্রিয়ায় ভেঙে রাসায়নিক শক্তি বা এটিপি, এটিপির নাম নিশ্চয়ই মনে আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা তৈরি হয়েছিল অ্যাডেনিন থেকে, আমরা নিশ্চয়ই মনে করতে পারছি। সেই এটিপি রাসায়নিক শক্তি, এবং এই এটিপি কিন্তু শুধু এটিপি রূপে থাকবে না, এটা যখন ব্যবহৃত হবে তাপ শক্তি রূপে এটা মুক্ত হচ্ছে। তাহলে আমরা উদ্ভিদ দেহে এই কিভাবে টোটাল প্রক্রিয়াটা সালোক সংশ্লেষণ এবং শ্বসন পারস্পরিক সম্পর্ক রক্ষার মাধ্যমে যে প্রক্রিয়ায় এটা সম্পন্ন হচ্ছে সেটা আমরা দেখে নিলাম। এখন আসি আমরা শ্বসনের প্রকারভেদ, অর্থাৎ শ্বসনের প্রকারভেদ আমরা উদ্ভিদ দেহের মধ্যে কত প্রকারে দেখব। বলা হচ্ছে অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে, অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্বসন হচ্ছে দুই ধরনের। একটাকে বলা হয় সবাত শ্বসন প্রক্রিয়া, যেখানে অক্সিজেন আবশ্যক, অর্থাৎ অক্সিজেন লাগবে, এই প্রক্রিয়া যদি ঘটতে হয় তাহলে অক্সিজেনের প্রয়োজন হবে। আর আরেকটাকে বলা হচ্ছে অবাত শ্বসন প্রক্রিয়া। অবাত শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের আবশ্যকতা নেই, এখানে শ্বসন প্রক্রিয়া ঘটে কিন্তু অক্সিজেনের উপস্থিতি দেখা যায় না। তাহলে প্রথমে আমরা আলোচনা করি সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন সম্পর্কে। সবাত শ্বসনের যে বিক্রিয়াটা ঘটে, এগুলো সবই কিন্তু আসলে শ্বসন, সালোক সংশ্লেষণ যাই বলি, এগুলো সবই হচ্ছে বিপাকীয় ক্রিয়া। বিপাকীয় ক্রিয়া হচ্ছে দেহের মধ্যে, আমাদের দেহের মধ্যে প্রতিনিয়ত যত সংখ্যক রাসায়নিক বিক্রিয়া ঘটে সেগুলোকেই আমরা বলছি বিপাকীয় ক্রিয়া। তাহলে শ্বসন প্রক্রিয়ায়, সবাত শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ C6H12O6, এই গ্লুকোজটা পরিবেশের অক্সিজেন এর সহায়তায় বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে ভেঙে যায়, গ্লুকোজটা ভেঙে যায়। ভেঙে যেয়ে ঠিক দেখো, যে কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহৃত হয়ে গ্লুকোজ তৈরি হয়েছিল, সেই উপাদানগুলোই কিন্তু আবার ফেরত চলে আসলো। অর্থাৎ যখন এটা ভাঙছে, গ্লুকোজটা ভাঙছে, 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু পানি তৈরি হচ্ছে, সাথে যেটা হচ্ছে ওই যে সূর্যালোকের শক্তিটা, সেই শক্তিটা মুক্ত হচ্ছে। আর এই শক্তিটা মুক্ত হচ্ছে কি রূপে মুক্ত হচ্ছে, এটা যদি আমরা শক্তির এককে হিসাব করি তাহলে দেখা যায় প্রতিবারে 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি পাওয়া যায়। আর অন্যভাবে যদি রাসায়নিক শক্তির হিসাবে আমরা বলি তাহলে 38 অণু এটিপি পাওয়া যায়। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে, অর্থাৎ এই গ্লুকোজটা ভেঙে উপাদানগুলো মুক্ত হতে, শক্তি প্রাপ্ত হতে যে ধাপগুলো অতিক্রম করতে হয় তাদের নামগুলো আমরা একটু শিখে নেই। প্রথম যে ধাপটা সম্পূর্ণ হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকো শব্দটা আসছে গ্লুকোজ থেকে, লাইসিস মানে ভাঙা। তাহলে প্রথম যে ধাপটা, সেই ধাপে আমরা দেখব গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ঘটে গ্লুকোজটা ভেঙে যায় এবং রাসায়নিক উপাদান তৈরি হয়। সেই রাসায়নিক উপাদান ব্যবহার করে পরবর্তী ধাপে যে উপাদান তৈরি হয় তার নাম হচ্ছে অ্যাসিটাইল কোএ। এই কোএ কিন্তু কোএনজাইম এ, অ্যাসিটাইলের সঙ্গে যুক্ত হয়ে কোএনজাইম সাথে গ্লাইকোলাইসিস থেকে প্রাপ্ত উপাদান, 3 উপাদান মিলে তৈরি হয় অ্যাসিটাইল কোএ। এই উপাদানটা আবার 2 নাম্বার থেকে, অর্থাৎ অ্যাসিটাইল কোএ থেকে যে উপাদানটা তৈরি হচ্ছে, সেই উপাদান ক্রেবস চক্র নামের এক ধরনের চক্রের মধ্যে প্রবেশ করে। এই চক্রটার মধ্যে পর্যায়ক্রমিক অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া ঘটে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে।
এই ক্রেবস চক্রতে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে, সেই বিক্রিয়াগুলো ঘটার সময় দেখা যায় যে বিভিন্ন পরিমাণে এটিপি, NADH প্লাস H প্লাস, FADH প্লাস H প্লাস ইত্যাদি উপাদানগুলো তৈরি হয়। আর সবশেষে যে উপাদানগুলো এটিপি আকারে আসতে পারেনি কিন্তু তারা শক্তির উৎস, সেই উপাদানগুলো ETS বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এটিপিতে সরলীকৃত হয়। তাহলে 4টা ধাপের মাধ্যমে, অর্থাৎ এই 4টা ধাপ শেষ হলে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ETS বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই সবগুলো প্রসেস শেষ হওয়ার পরে আমরা সর্বমোট 38 অণু এটিপি প্রাপ্ত হই সবাত শ্বসন প্রক্রিয়া শেষে। এখন আমরা পদ্ধতিটা আরেকটু ভালোভাবে বুঝে নেওয়ার জন্য এই স্ট্রাকচারটা বা ফিগারটা একটু দেখি। এখানে একটা উদ্ভিদ কোষ দেখানো হয়েছে, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি প্ল্যান্ট সেল, উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষের মধ্যে দেখো দুটো জায়গা দেখানো হয়েছে, এটা হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমীয় অংশ, আর এখানে একটু বড় করে একটা মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকা হয়েছে, কারণ শ্বসন প্রক্রিয়ায়, সবাত শ্বসন প্রক্রিয়ার বেশিরভাগ অংশই কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার ভেতরেই সম্পন্ন হয়। তাহলে প্রথম যে প্রক্রিয়া, যাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কোথায়? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে। এই সাইটোপ্লাজমের মধ্যস্থিত যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া শেষে, রাসায়নিক পরিবর্তন শেষে গিয়ে তৈরি করে 2 অণু পাইরুভিক অ্যাসিড। সেই 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করতে গিয়ে এখানে বিভিন্ন ধরনের ফসফোরাইলেশন প্রক্রিয়া ঘটে। এই ফসফোরাইলেশন প্রক্রিয়ায় মূলত 4 অণু এটিপি তৈরি হয়, যার মধ্যে 2 অণু এটিপি এই পাইরুভিক অ্যাসিড তৈরির সময় ব্যবহৃত হয়, আর 2 অণু NADH প্লাস H প্লাস, অর্থাৎ কোষস্থ NAD, 2 অণু NAD বিজারিত হয়ে 2 অণু NADH প্লাস H প্লাস তৈরি করে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে আমরা এটিপি পাচ্ছি কয়টা? 4টা তৈরি হয়েছিল, 2টা ব্যবহৃত হয়েছে, অতএব অবশিষ্ট থাকবে কয়টা? 2টা এটিপি। সাথে কিন্তু আরেকটু খেয়াল করতে হবে যে এই যে NADH প্লাস H প্লাস, এরাও কিন্তু শক্তির উৎস। তো এরা কিভাবে শক্তির উৎস, এটা আরেকটু পরে আসি আমরা। এরপরের যে ধাপ, সেখানে আমরা দেখব যে গ্লুকোজ ভেঙে যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হচ্ছে বা পাইরুভেটটা তৈরি হচ্ছে, এই পাইরুভেটটা যে কোএনজাইম এর সঙ্গে মিলিত হয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটে তৈরি করে যে রাসায়নিক যৌগ, তার নাম হচ্ছে অ্যাসিটাইল কোএ। এই অ্যাসিটাইল কোএ তৈরির সময় বা এই পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোএ যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়, তখন দেখা যায় প্রক্রিয়ার সময় 2 অণু কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। গ্লুকোজের মধ্যে আমরা জানি যে গ্লুকোজের মধ্যে 6 অণু কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়ে গ্লুকোজটা তৈরি হয়েছিল। তাহলে এই গ্লুকোজ থেকে অ্যাসিটাইল কোএ, অর্থাৎ পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে অ্যাসিটাইল কোএ যখন তৈরি হচ্ছে, তখন এই 6টা থেকে 2টা অণু কার্বন ডাই অক্সাইড মুক্ত হলো, আর তার সাথে আরও 2 অণু NADH প্লাস H প্লাস তৈরি হয়। এরপরে আমরা চলে যাই পরের যে ধাপ, অ্যাসিটাইল কোএ তৈরি হয়ে আছে, এই অ্যাসিটাইল কোএ প্রবেশ করবে ক্রেবস সাইকেলে বা ক্রেবস চক্রে। এই ক্রেবস চক্রটা অনেক বেশি শক্তির আধার, অর্থাৎ যে 38 অণু এটিপি, সেই 38 অণু এটিপির বেশিরভাগ অংশই কিন্তু এই অংশটাতে তৈরি হচ্ছে। এই প্রক্রিয়া শেষে, এই চক্রগুলো পর্যায়ক্রমিক পরিবর্তন শেষে যখন আমরা দেখব যে আমাদের প্রাপ্তটা কি, প্রাপ্তটা হয় এখানে আমরা 4 অণু কার্বন ডাই অক্সাইড পাই। তাহলে দেখো অ্যাসিটাইল কোএ ধাপে গিয়ে 2 অণু কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়েছে, ক্রেবস চক্রে মুক্ত হয়েছে 4 অণু, তার মানে আমরা কিন্তু 6 অণু কার্বন ডাই অক্সাইড পেয়ে গেছি। সাথে তৈরি হয়েছে 6 অণু NADH প্লাস H প্লাস। এখানে 2 অণু পাইরুভেটের হিসাব কিন্তু দেখানো হয়েছে, তোমরা এটা একটু মাথায় রাখবে। আমি যদি এখানে 1 লিখতাম, তাহলে আমি এখানে 3 লিখতাম, 3 অণু NADH প্লাস H প্লাস। যেহেতু আমার 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, অতএব প্রতিবারে 2টা করে সাইকেল কিন্তু ঘটছে। আমি হিসাবটা একসাথে লিখেছি। তাহলে এখানে আমরা দেখছি 6 অণু, 2 অণু থেকে 6 অণু NADH প্লাস H প্লাস পেয়েছি, 2 অণু FAD
H2 পেয়েছি। এই টার্মটা আবার তোমাদের জন্য নতুন, কারণ সালোক সংশ্লেষণে এই অংশটা ছিল না। এটাও হচ্ছে এক ধরনের রাসায়নিক যৌগ, যেটা কিনা কোষের সাইটোপ্লাজমের মধ্যে থাকে। এটাকে বলা হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইমোনোনিউক্লিওটাইড। এটা বিজারিত হয়ে H2 অবস্থায় আসে, অর্থাৎ 2FADH2 তে পরিণত হয়। আর এখান থেকে ক্রেবস সাইকেল শেষে আমরা পাবো 2 অণু এটিপি। তাহলে কি কি পাচ্ছি ক্রেবস থেকে? 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH+H+, 2 অণু FADH2 আর 2 অণু এটিপি। এই যে এখানে এখন আমরা একটু পেছনের দিকে যাই, অর্থাৎ গ্লাইকোলাইসিসে যাই। দেখো এটিপি কিন্তু সরল রূপ, শক্তির রূপ। যেখানে যেখানে এটিপি তৈরি হয়েছে সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এই এটিপি এবং এই এটিপি, অর্থাৎ সরাসরি আমরা প্রাপ্ত হচ্ছি মাত্র 4 অণু এটিপি। তাহলে বাকি এটিপিগুলো কোথা থেকে আসে? আমাদের এই যে বিজারিত অবস্থাটা তৈরি হয়েছে কোষের ভেতরে, 2NADH+H+, এখানে NADH+H+, FADH+H+, এই উপাদানগুলো কিন্তু এটিপি ধারণ করে। অর্থাৎ এই উপাদানগুলো বিজারিত অবস্থা থেকে আবার জারিত অবস্থা যাওয়ার সময় তারা এটিপি মুক্ত করে। এই ক্ষেত্রে এক অণু NADH+H+ থেকে প্রাপ্ত হয় 3 অণু এটিপি, আর এক অণু FADH+H+ থেকে প্রাপ্ত হয় 2 অণু এটিপি। আর এই উপাদানগুলো আবার সব জায়গায় কিন্তু পরিবর্তিত হবে না। এই উপাদানগুলোকে পরিবর্তন করার জন্যই মূলত ETS বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা প্রয়োজন হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট ক্ষেত্রে চতুর্থ যে পর্যায় ETS এর মধ্যে মূলত এখানে যে শক্তি আকারে উৎপন্ন NADH+H+ এবং FADH2 এই উপাদানগুলোর ভেঙে এটিপি মুক্ত হয়। আর অক্সিজেনের যে আমরা যে বলছি সবাত শ্বসন প্রক্রিয়া, সেই সবাত শ্বসন প্রক্রিয়ায় যে অক্সিজেনের উপস্থিতি বা অক্সিজেনের প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তাটা কিন্তু আসলে এই ETS চক্রের মধ্যেই অক্সিজেনের উপস্থিতি প্রয়োজন হয়। এখানে দেখা যায় যে প্রতি এক অণু NADH+H+ ভেঙে সেখান থেকে 3 অণু করে এটিপি মুক্ত হয় এবং এক অণু FADH2 থেকে 2 অণু করে এটিপি মুক্ত হয়। তাহলে ETS-এ এই উপাদানগুলো প্রবেশ করার পরে এগুলো জারিত হওয়ার সময়, অর্থাৎ NAD এবং FAD-তে পরিণত হওয়ার সময় যে পরিমাণ এটিপি মুক্ত হয় তার মান হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে যে টোটালটা যদি আমরা হিসাব করি, ক্রেবস চক্র থেকে পেয়েছিলাম 6 অণু NADH+H+ এবং অ্যাসিটাইল কো উৎপাদনের সময় পেয়েছিলাম 2 অণু NADH+H+, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া পেয়েছিলাম 2 অণু NADH+H+। এই সবগুলো উপাদান এখানে এসে টোটাল 10 অণু হয়ে এটা থেকে 3টা করে, অর্থাৎ 10 অণু NADH+H+ থেকে 3 অণু করে এটিপি যদি মুক্ত হয় তাহলে টোটাল মুক্ত হচ্ছে 30 অণু এটিপি। পাশাপাশি ক্রেবস চক্রে প্রাপ্ত 2 অণু FADH+H+H2 এখান থেকে মুক্ত হচ্ছে 2 অণু এটিপি, ফলে পাওয়া যাচ্ছে 4 অণু এটিপি। এখানে অক্সিজেন যেটা প্রবেশ করে বায়ু থেকে, সেই অক্সিজেনটা ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেনের সহায়তায় এখান থেকে মুক্ত হয়ে যায়, বিজারিত হয়ে এখান থেকে মুক্ত হয়ে পানি উৎপন্ন হয় এই প্রক্রিয়া শেষে, অর্থাৎ সবাত শ্বসন প্রক্রিয়া শেষে। তাহলে এই সবাত শ্বসন প্রক্রিয়া শেষে আমরা কি পাচ্ছি? পানি পাচ্ছি। সাথে কি পেলাম? এখান থেকে মোট 10টা ভেঙে পেয়েছি 30টা এটিপি, 2টা FADH2 ভেঙে পেলাম 4টা এটিপি, আর গ্লাইকোলাইসিস ক্রেবস থেকে সরাসরি পেয়েছি 4 অণু এটিপি। তাহলে টোটাল 38 অণু এটিপি। শ্বসনেও কিন্তু একই ঘটনা ঘটে, অর্থাৎ গ্লাইকোলাইসিস এখানে সবাত এবং অবাত শ্বসনের অভিন্ন পর্যায়। দ্বিতীয় ধাপে যেটা হয়, পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটে। অর্থাৎ এখানে দেখো, এই যে আমরা দেখিয়েছি যে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে এই পাইরুভিক অ্যাসিডটা পরবর্তীতে যে রকম পদ্ধতি ঘটিয়েছিল, এখানে সেরকম পদ্ধতি না ঘটিয়ে বিজারিত অবস্থায় চলে যায়।
এই ক্ষেত্রে এটাও একটা উদ্ভিদ কোষের মধ্যে দেখানো হয়েছে এবং দেয়ার ইজ নো মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ এখানে কোনো মাইটোকন্ড্রিয়ার ভূমিকা নাই। এটা টোটালটাই কোষের যে সাইটোপ্লাজমের ভেতরে সম্পন্ন হয়। এই ক্ষেত্রে কি হয়, আমি প্রথম অংশটুকু আর বলছি না, গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এটা গ্লাইকোলাইসিস। আর পরবর্তীতে পাইরুভিক অ্যাসিডটা দেখা যায় যে বিক্রিয়া করে ইথানল বা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। এখান থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়। আর যে গ্লুকোজের অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে NADH+H+টা তৈরি হয়েছিল শক্তির রূপে, সেটা কিন্তু এখানে এই উপাদানটা ইথানল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি করার জন্য ব্যবহৃত হয়ে যায়, যার কারণে শুধুমাত্র এখান থেকে এই গ্লাইকোলাইসিসে প্রাপ্ত 2 অণু এটিপি পাওয়া যায়। এই 2 অণু এটিপি আসলে অবাধ শ্বসনে প্রাপ্ত শক্তির পরিমাণ। এভাবে অবাধ শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এই সবাত এবং অবাধ শ্বসন প্রক্রিয়া কিন্তু কতগুলো নিয়ামকের উপর নির্ভরশীল। এখানে আমরা যে উপাদানগুলো বললাম, বেশিরভাগ উপাদানই আছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে উপাদানগুলো দ্বারা এই প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। তোমরা বইয়ের মধ্যে দেখবে খুব সুন্দর করে ব্যাখ্যা দেয়া আছে এবং এটার প্রত্যেকটা ধাপের জন্য সুন্দর সুন্দর করে পরিমাণগুলো দেয়া আছে, যেগুলো তোমাদের অবজেক্টিভের জন্য খুব দরকার। ওগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়ে নিতে হবে। সাথে তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি দিচ্ছি, তোমরা সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব সুন্দর করে নোট আকারে খাতায় লিখে ফেলবে। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবজগতে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের ভূমিকা। তো শিক্ষার্থীরা, আজকে শ্বসন সম্পর্কে বলার আমার এতটুকুই ছিল। আশা করছি তোমাদের উপকার হবে। বাসায় বসে তোমরা ক্লাসটা ফলো করে বইয়ের সাথে মিলিয়ে পড়ে নেবে, দেখবে আসলেই খুব সহজ প্রক্রিয়া, তেমন জটিল কিছু কিন্তু এখানে নেই। আজকে আমি এখানেই শেষ করব। তোমাদের সবাইকে খুব ভালো থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং কিভাবে থাকতে হবে নিশ্চয়ই তোমরা সেগুলো জানো। বারবার আমরা চারিদিক থেকে ইনফরমেশন পাচ্ছি যে কিভাবে আমরা সুরক্ষিত থাকব। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।